Recording in progress. আচ্ছা, আমাদের এই পার্টটা বাকি ছিল। এটা হচ্ছে সাবান, ডিটারজেন্ট আর হচ্ছে কৃষিক্ষেত্রে যে আমাদের রসায়নটা ছিল, কৃষি ও শিল্পক্ষেত্রে। তাহলে আমাদের ইয়া পর্যন্ত বাকি ছিল, সেটা হচ্ছে সাবান, ডিটারজেন্ট আর হচ্ছে কৃষি ও শিল্পক্ষেত্রে রসায়ন। তো আমরা এখন এই সবগুলা শেষ করে ফেলবো, ট্রাই করবো শেষ করতে। প্রথম হচ্ছে সাবান। আচ্ছা, ফার্স্ট অফ অল বলি, এগুলো সাবান আর ডিটারজেন্ট, এটা হচ্ছে সিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সাবান আর ডিটারজেন্টের প্রস্তুতি আর হচ্ছে তোমার এটা কাপড় ধৌত করার প্রস্তুত। সাবান, সাবানের সংখ্যাটা লিখো তেল বা চর্বিকে কস্টিক সোডা বা কস্টিক পটাশ বিক্রিয়া করে সাবান ও গ্লিসারিন দুইটাই তৈরি করে। সাবান ও গ্লিসারিন তৈরি হওয়ার প্রক্রিয়াকে সাবানায়ন বলে। মানে সাবান তৈরির প্রক্রিয়াকে অ্যাকচুয়ালি সাবানায়ন বলে। এটাই দেখো, তেল বা চর্বিকে আমরা যে তেল বা চর্বি যদি কস্টিক তেল বা চর্বি যদি কস্টিক সোডা বা কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করি, তখন সাবান ও গ্লিসারিন তৈরি হয়। আর এই প্রক্রিয়াটাকেই মূলত হয় সাবানায়ন বলা হয়। তার মানে আমরা এটা জিনিস বুঝতে পারলাম যে তেল আর চর্বি আমরা কোথা থেকে উৎপন্ন করব। সাবান, সরি, তেল বা চর্বিকে, সাবানকে আমরা তেল বা চর্বি থেকে মূলত উৎপন্ন করি। এটা এমসিকিউতে আসে যে সাবানকে কি কি থেকে উৎপন্ন করা হয়। এবার দেখো, বইয়ের মধ্যে এই সংকেত গুলোকে একটু অন্যভাবে দিছে। যেমন C17H35 CO কে দিছে, ফার্স্টে আর কি ইহা ইউজ করেনি। তারপর আর একটু পটাশিয়াম লবণ। তো এগুলোকে আসলে জৈব যৌগ তো পড়াই নেই, এগুলোকে অনেক ভাবে তুমি চাইলে প্রকাশ করা যায়। যেমন কে দিয়ে মূলত একটা শ্রেণী বুঝায়, জৈব শ্রেণী। আর দিয়ে মূলত আরেকটা শ্রেণী বুঝায়। তা আমরা যখন জৈব যৌগ পড়বো তখন একটু ভালোভাবে কনফার্ম হবে। আপাতত আমি যেভাবে লেখা দিতেছি এইভাবে লিখতে হবে, আজ শিওর শট পাবা। বইয়ের মধ্যে প্রস্তুতিটা অ্যাকচুয়ালি ভালোভাবে দেওয়া নাই, এটা একটা খুব ফালতু একটা বিষয়। আমি যেভাবে লিখে দিতেছি এটা করলেই মূলত হয়ে যাবে প্রস্তুতিটা। বাট প্রস্তুতিটা তেমন একটা আসান। তেল বা চর্বি থেকে সাবান, তো এটা একটা চেইন রিয়াকশন টাইপের। ওকে, যদি না বুঝো তাহলে প্যারা নিও না, জৈব যৌগ পড়ার সময় বুঝবা। CH2 বন্ড COO, C17H35 প্লাস 3NOOH বিক্রিয়া করে হয় C17H35COO Na প্লাস জায়গায়।
প্লাস CH OH, উপরে হবে CH2OH, নিচে হবে CH2OH, এখানে হবে COO C17H35, COO C17H35। এটা হচ্ছে মূলত পুরো বিক্রিয়াটা। তো এটা নিয়ে, এটা যদি এক্সাম হলে আসে just এতটুকু লিখলেই হবে, এটা নিয়ে ব্যাখ্যা লাগার দরকার নেই, এতটুকু লিখলেই হবে। এবং সাবান মূলত কোনটা? এখানে সাবান হচ্ছে এই যে এটা, দেখো আমি এখানে কি বলছিলাম সংজ্ঞার মধ্যে, তেল বা চর্বিকে কস্টিক সোডা বা কস্টিক পটাশ। দেখো আমি এখানে কস্টিক সোডা ইউজ করছি, তুমি চাইলে এখানে কস্টিক পটাশ ইউজ করতে পারো। দেখো কস্টিক কস্টিক পটাশ দিয়েছে, আমি তোমাকে দেখো, চাইলে যেই কোনো একটা ইউজ করতে পারবা। CH2CH CH2 বন্ড COO C17H35 বন্ড COO C17H35। আমি 1735 এভাবে জাস্ট বইলা মনে রাখতাম, এটা ওরকম মনে রাখার তেমন কোনো ট্রিক্স নেই, আর মনে রাখা কঠিন কিছু না। 1735 প্লাস এই দেখো, আমি এটা কস্টিক পটাশ ইউজ করি। হুম, এটা হচ্ছে কস্টিক সোডা, এটা হচ্ছে কস্টিক পটাশ। তাহলে কি হবে? C17H35 COO N, সরি, COO K প্লাস CH2OH CH2OH। তুমি চাইলে কস্টিক সোডা বা কস্টিক পটাশ যে কোনো একটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে মূলত আমাদের সাবান। এখন দেখো সংজ্ঞার মধ্যে আরেকটা জিনিস পড়ছিলাম, যে সাবান ও গ্লিসারিন, মানে সাবান তৈরি করার সময় গ্লিসারিন একটা উপজাত দ্রব্য হিসেবে উৎপন্ন হয়ে যায়। এই দেখো গ্লিসারিন হচ্ছে এতটুকু, এটা হচ্ছে এতটুকু হচ্ছে গ্লিসারিন। এটা তোমার এমসিকিউ তে আসে যে গ্লিসারিনের সংকেত লেখো, তখন তোমাকে পুরোটা লিখতে হবে কিন্তু। দেখো আমি আলাদা করে দিতেছি। গ্লিসারিন, এটা হচ্ছে CH OH, CH2OH, এটা হচ্ছে আমাদের গ্লিসারিন, এটা এমসিকিউ তে আসে। তাহলে সাবানের প্রস্তুতি হচ্ছে এই যে, মেইন প্রস্তুতি হচ্ছে এইটা, আইসা দিলে জাস্ট এতটুকু লিখে দিবা, বিক্রিয়াটা ইজি, যেমন কঠিন কিছু না। দেখে জাস্ট ভয় পাও না, তাই দিয়ে হবে। সিও, দেখো আমি এটা বিক্রিয়াটা ধরাই দিতেছি, COO C17H35 যখন বিক্রিয়া করবে তখন কি হবে দেখো, এই C17H35 ওর মতন এসে পড়বে, COO এটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হয়ে চলে আসবে সামনে। এইটা দেখো মাইনাস, এই পুরোটা ছিল প্লাস, ও সিও এটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, সামনে চলে আসবে, এতটুকুই, আর কিছু না। এটা দেখো সেম কাহিনী, সিও এস্টার C17H35 সামনে চলে আসবে, আর সিও এখানে যে ধাতুটা আছে সেটার সাথে বিক্রিয়া করবে, পটাশিয়াম। সাবানের ক্ষেত্রে সোডিয়াম আর পটাশিয়াম এই দুইটাই হয়, তাছাড়া আর কোনোটা হবে না। এটা হচ্ছে আমাদের মেইন প্রস্তুতিটা। আরেকটা প্রস্তুতি হচ্ছে, সেটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড থেকে সাবান। এটা বইয়ে ঠিক করে দেওয়া নাই, জাস্ট একটু করে মেনশন করা আছে, বাট আমি এটা তোমাকে করে দিতেছি, তখন লাগলেও লাগবে। স্টিয়ারিক অ্যাসিড থেকে সাবান, ওটা কি ছিল, তেল বা চর্বি থেকে। এটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড থেকে, স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিডের সংকেত হচ্ছে C17H35COOH প্লাস NaOH, কস্টিক সোডা বিক্রিয়া করে সাবান, সাবান থেকে C17H35COO Na প্লাস হালকা একটু পানি। এটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড থেকে সাবান। তো সাবানে আমরা দুইটা প্রস্তুতি দেখলাম, একটা হচ্ছে তেল বা চর্বি থেকে, আচ্ছা, আর একটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড থেকে। এবার দেখো সাবান থেকে গ্লিসারিন আলাদা করার কিছু প্রক্রিয়া আছে, কিছু না একটাই প্রক্রিয়া আছে।
এটা আমি আর লিখতেছি না, এটা তুমি মুখে বলতেছি, তুমি খাতার মধ্যে তুলে নিবা যদি চাও। বাট বেশি একটা প্রয়োজন না এটা। সাবানায়ন থেকে গ্লিসারিন আলাদা করো। এটা তেমন দরকার নাই, কিন্তু আমি জাস্ট বুঝার খাতিরে দিতেছি। কারণ দেখো, গ্লিসারিন এখানে উৎপন্ন হয় ঠিকই, এই যে গ্লিসারিন, বাট ওকে আমি আলাদা করবো কিভাবে? ও তো সাবানের সাথে একসাথে উৎপন্ন হয়ে আছে। ওখান থেকে আলাদা করার প্রক্রিয়া আছে, আমি বলে শুনি। সাবানায়ন প্রক্রিয়ায় প্রাপ্ত সাবান এবং গ্লিসারিনের মিশ্রণের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে মিশ্রণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে গ্লিসারিন পাত্রের নিচে অবস্থান করে এবং সাবানের অণুগুলো সোডিয়াম ক্লোরাইডকে ঘিরে একত্র হয়ে পাত্রের উপরের দিকে কেকের আকারে ভেসে ওঠে। একে সোপ কেক বলে। সোপ কেককে ছাঁকনির সাহায্যে পৃথক করে বিভিন্ন আকৃতির ছাঁচে ঢেলে বিভিন্ন আকৃতির সাবান তৈরি করা হয় এবং গ্লিসারিনটা আলাদা হয়ে যায়। গ্লিসারিন পাত্রের নিচে অবস্থান করে, তখন তুমি গ্লিসারিনটাকে নিয়ে নিতে পারবা উপর থেকে। তার মানে এখানে বুঝতে পারছো আমাদের সাবান আর গ্লিসারিন কাইন্ড অফ কিন্তু একই জায়গায় উৎপন্ন করা হয়, দেন দুইটাকে আলাদা করা হয়। তো দুইজন কাইন্ড অফ বলতে পারো মায়ের, একই মায়ের পেটের ভাই। ওকে। এখানে মজার দুটো জিনিস পরে, একটা হচ্ছে তেল আর চর্বি। এই দুইটা সংজ্ঞা আমাদের একবার আসছে। তেল, দেখো আমি মুখে বলি, তুমি লিখে নিও, জাস্ট সংজ্ঞাটা পড়লেই হবে। উচ্চতর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিন ট্রাই এস্টার তরল অবস্থায় থাকলে তাকে তেল বলে। উচ্চতর ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড কি আমরা যোগে যোগে পড়বো, ও গ্লিসারিন ট্রাই এস্টার, এটা এসএসসি টপিক নয়, ট্রাই এস্টার এটা আগের সিলেবাসে ছিল। গ্লিসারিন ট্রাই এস্টার তরল অবস্থায় থাকলে তাকে তেল বলে। চর্বির সংজ্ঞা হচ্ছে, চর্বির সংজ্ঞা হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিন ট্রাইএস্টার কঠিন অবস্থায় থাকলে। তার মানে তেল হচ্ছে একই জিনিসের তরল অবস্থা, চর্বি হচ্ছে কঠিন অবস্থা। কিসের কঠিন অবস্থা? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিন ট্রাইএস্টার। তাহলে দুইটার ক্ষেত্রে কমন কি? ফ্যাটি অ্যাসিড, ট্রাই এস্টার। একটা তেল থাকে তরলে, ও থাকে কঠিন ভাবে। এবার দেখো, তেল আর চর্বির পার্থক্য। এর দরকার আছে এটা। আচ্ছা, এটা আপাতত দরকার নেই, আমি তোমাকে ছবি পাঠিয়ে দেবো না। তো শুধু শুধু এটার মধ্যে টাইম নষ্ট করতে হবে, ওটা মাথা কাজ করে। আচ্ছা, বইয়ের মধ্যে কিছু সাবানের ব্যবহার দিছে, যেমন প্রসাধনী সাবান, লন্ড্রি সাবান, এগুলো একটু নিজে থেকে পড়ে নিবা। এই যে তেল আর চর্বির সংখ্যাটা বইয়েও দেওয়া আছে। স্টিয়ারিক অ্যাসিড কি, বইয়ে এই সংজ্ঞাটাও আছে যে স্টিয়ারিক অ্যাসিড হলো প্রাণী দেহের ফ্যাট থেকে প্রাপ্ত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন কার্বন একক বন্ধন থাকে, কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না। এটা পাওয়া হচ্ছে তুমি 295 নম্বর পেজের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 14 নম্বর লাইনে এইটা তোমার ইয়াতে আসতে পারে। বলে এটা কি, সেকেন্ড নাম্বার প্যারায় 13 14 নম্বর লাইন, এটা হচ্ছে তোমার এমসিকিউ তে আসতে পারে যে কোন বন্ধন থাকে, একক বন্ধন, দ্বিবন্ধন নাকি ত্রিবন্ধন। এমসিকিউ তে একবার আসছিল। তো এটা একটু বইয়ের মধ্যে দাগায় নিবা, সব কিছু নোটে লিখলাম। আর কি কিছু আছে? আচ্ছা, আর কিছু নেই। এরপরে হচ্ছে আমাদের ডিটারজেন্ট, আর হচ্ছে ডিটারজেন্ট দ্বারা কাপড় পরিষ্কার করার কৌশল। দেখো ডিটারজেন্ট,
ডিটারজেন্ট। এখন ডিটারজেন্ট কি? লরাইল সোডিয়াম লরাইল সালফোনেট। কি বললাম? সোডিয়াম, সংকেতটা আমরা পরে দেখতেছি। সোডিয়াম লরাইল, সোডিয়াম লরাইল সালফোনেট নামক যৌগই হচ্ছে মূলত ডিটারজেন্ট। যৌগই হচ্ছে ডিটারজেন্ট। ডিটারজেন্ট কি? আসলে এটাই লিখবা, সোডিয়াম লরাইল সালফোনেট। আমরা কি এটা দেখতেছি। দেখো, চলো আসলে প্রস্তুতিতে। দেখো, লরাইল অ্যালকোহল বলতে একটা জিনিস আছে, এটা আসলে এইচএসসি এর টপিক। তোমার যোগাযোগের মধ্যে এই জিনিসটা নাই আসলে। লরাইল অ্যালকোহল সালফিউরিক অ্যাসিড, আমাদের যে চিরচেনা স্বজন, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লরাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন করে। এই উৎপন্ন লরাইল হাইড্রোজেন সালফেটটা কস্টিক সোডা এর সাথে প্রশমন বিক্রিয়া করে সোডিয়াম লরাইল সালফেট তথা ডিটারজেন্ট ডিটারজেন্ট উৎপন্ন করে। মানে দুই লাইনের প্রস্তুতি আর কি। দেখো, আগে আমি লিখি লরাইল অ্যালকোহল। এই লরাইল অ্যালকোহলের সংকেতটা হচ্ছে মূলত C12H26O প্লাস। লরাইল অ্যালকোহল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, করে লরাইল হাইড্রোজেন সালফেট C12H26SO4 উৎপন্ন করে। ওর নাম কি? ও হচ্ছে লরাইল, লরাইল অ্যালকোহল। এটা সালফিউরিক অ্যাসিড, এটা লিখলাম। এটা হচ্ছে লরাইল হাইড্রোজেন সালফেট, লরাইল হাইড্রোজেন সালফেট। দেখো, জৈব জগতে আমরা যখন পড়বো তখন দেখবো যে অ্যালকোহলের সাংকেতিক মূলক হচ্ছে OH, কার্যকরী মূলক হচ্ছে OH। দেখো, এখানে ও আর অক্সিজেন ছিল আর এইচও আছে 26টা। তো এটার জন্য এটা অ্যালকোহল, কিন্তু এখানে অক্সিজেনটা অপসারণ হয়ে গেছে, এখানে আর কোনো অক্সিজেন নাই, এটাকে আর অ্যালকোহল বলা যাবে না। সালফেট মূলক আসছে, তো এটাকে বলে লরাইল হাইড্রোজেন সালফেট। এখন এতটুক সিকিউতে আসছে, আমরা বিক্রিয়াটা এইভাবে লিখবো। কিন্তু মাঝে মাঝে এমনকি আমাদের বই তো বিক্রিয়াটা বন্ধনী আকারে বা আরো ভেঙে দেওয়া আছে। তা আমি দুইটাই তোমাকে লিখে দিতেছি, তোমার কাছে যেটা সহজ মনে হয়। আমি এটা অ্যান্সার করতাম, আর একটা জাস্ট মনে রাখ এমসিকিউ তে অথবা কোনো কখনো যদি প্রয়োজন পড়ে। দেখো, CH3CH2 10CH2OH, এই যে বলছিলাম না অ্যালকোহল কার্যকরী মূলক। জায়গা হবে না, সালফিউরিক অ্যাসিড ক্রিয়া করে CH3CH2 10 এটা আসলে মনে রাখা আসলে কষ্টকর। CH2OSO3H প্লাস H। আচ্ছা, H2 হতে পারে। এটা হচ্ছে আর কি বন্ধনী দ্বারা, যে আমরা যদি এটা বন্ধন করে ভাঙি তখন মূলত এইভাবে লেখা যায়। এইটা আমরা মনে রাখবো না অলওয়েজ। এইটা আমাদের সিকিউ তে অ্যান্সার করবো, বইয়ে এটাই দেওয়া আছে। এইটা এমসিকিউ তে প্রয়োজন হইলেও হইতে পারে, বাট আপাতত তো দরকার নেই। আমি জাস্ট লেখাই দিলাম তোমাকে দেখানোর জন্য, খাতায় থাকবো। ওকে, এটা মনে রাখবা। লরাইল অ্যালকোহলের সংকেত কি? C12H26O। আর এটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি হবে? লরাইল হাইড্রোজেন সালফেট। বেশ, এবার এই লরাইল হাইড্রোজেন সালফেট, এই যে আমরা যদি লরাইল হাইড্রোজেন সালফেটটা পাইলাম, C12H26SO4, এই লরাইল হাইড্রোজেন সালফেট কস্টিক সোডা এর সাথে বিক্রিয়া করবে, প্লাস কস্টিক সোডা এর সাথে বিক্রিয়া করে ডিটারজেন্ট উৎপন্ন করবে।
এটাই হচ্ছে মূলত ডিটারজেন্ট। ওর নাম আমরা কি বলছিলাম? সোডিয়াম ক্লোরাইড সালফোনেট। সোডিয়াম ক্লোরাইড সালফোনেট, এটা হচ্ছে ওর name। ওই কি মূলত ডিটারজেন্ট, এটাকেই মূলত ডিটারজেন্ট বলে। তাহলে লেখাটা কিভাবে লিখবা? লরাইল হাইড্রোজেন, আমি হাইড্রোজেন সংকেত লিখলাম, লরাইল হাইড্রোজেন সালফেট কস্টিক সোডা এর সাথে প্রশমন বিক্রিয়া করে সোডিয়াম লরাইল সালফোনেট অর্থাৎ ডিটারজেন্ট উৎপন্ন করে। ডিটারজেন্ট উৎপন্ন, আমাদের ডিটারজেন্টের প্রস্তুতি শেষ। ডিটারজেন্টের প্রস্তুতি আসলে আমাদের এটাই মোর দেন যথেষ্ট, বেশি একটা যে আসে তা। দেখো, এবার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সাবান আর ডিটারজেন্ট দ্বারা ময়লা পরিষ্কার করার কৌশল। এইটা হচ্ছে সিকিউর জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এটা থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিছু নেই। আর এইটা বইয়ে অনেক সুন্দর করে দেওয়া আছে, বইয়ের চিত্রটা অনেক সুন্দর করে দেওয়া আছে। So, তুমি কষ্ট করে এটা বই থেকে পড়ে নিবা, মানে ব্যাখ্যাটা বই থেকে পড়ে নিবা। আমি এখন হালকা পাতলা বলবো, বাট বইয়ে এটা যেভাবে দেওয়া আছে এইভাবে লিখলে ফুল মার্কস পাওয়া যাবে। বইয়ে অ্যাকচুয়ালি এটা ভালো করে দেওয়া আছে। আমি এখন জাস্ট তোমাকে কয়েকটা প্রাইমারি জিনিস ব্যাখ্যা করে দিই। আচ্ছা, আমরা যদি সাবান আর ডিটারজেন্টের গঠনটা দেখি, মানে ওদের অ্যাকচুয়ালি গঠন, আমরা তো তখন একটা বিক্রিয়া প্রস্তুতি সংকেত নিতে করলাম। ওদের গঠনটা হচ্ছে ফার্স্টে ডিটারজেন্টটা দেখি। মনে করো আমি একটা ডিটারজেন্ট কণা আঁকলাম, এটা মনে হয় ডিটারজেন্ট কণা। এবার এই ডিটারজেন্টের সাধারণ গঠন আর কি, এক প্রান্ত পোলার প্রান্ত থাকে, মানে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী। এই প্রান্তটা হলো পোলার, পোলার প্রান্ত, বা হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক, ফিলিক নাকি হাইড্রোফিলিক, উচ্চারণ বানান বলে গেছি। হাইড্রোফিলিক, হ্যাঁ হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক বা পানি আকর্ষী প্রান্ত। এই প্রান্ত দ্বারা পানি আকর্ষিত হয়। এই প্রান্তে মূলত সোডিয়াম Na+, সরি কি সোডিয়াম Na+, SO4N+, এটা থাকে মূলত। দেখো, আমরা যে পড়লাম না এই যে SO4Na, এই প্রান্তে মূলত এটা থাকে, SO4Na, মূলত এই প্রান্তে এইটা থাকে, যেটা হচ্ছে পোলার প্রান্ত বা পানি আকর্ষী প্রান্ত। এটা মূলত পানি আকর্ষণ করে। অপর প্রান্তে তাহলে দেখো বাকি থাকে কি, C12H25। অপর প্রান্তটা হচ্ছে অপোলার প্রান্ত, হাইড্রোফোবিক, অপোলার বা হাইড্রোফোবিক, বা মানে পানি বিকর্ষী। মানে একটা ডিটারজেন্টের একটা পানি আকর্ষী প্রান্ত আর একটা প্রান্ত থাকে পানি বিকর্ষী প্রান্ত। সাবানের ক্ষেত্রেও সেম, সাবানের ক্ষেত্রেও একবার same। এটা ছিল ডিটারজেন্ট। দেখেন আমি যে একটা সাবান আঁকি, এগুলা বইতে ওরকম ভাবে দেওয়া নাই, দেওয়া নাই দেখে আসলে ফলাফল কিছুটা বুঝে নেই। দেখো সাবানের এক প্রান্তে
নট নেসেসারি যে আমি এখানে দিতেছি এই প্রান্ত হইতে পারে, এটা এই প্রান্ত হইতে পারে, এটা এই প্রান্ত হইতে পারে। এটাও এক প্রান্ত, পোলার প্রান্ত থাকে, মানে পানি আকর্ষী, পোলার প্রান্ত, পানি আকর্ষী। আরেকটা প্রান্ত থেকে অপোলার প্রান্ত বা পানি বিকর্ষী। এখন কথা হলো থাকে বুঝলাম, বাট অ্যাকচুয়ালি এটা দিয়ে আমার কাজটা কি? এই আকর্ষণ, সরি, এই আকর্ষণ বিকর্ষণ মানে পানির সাথে যে আকর্ষণ বিকর্ষণ, এটার কারণেই মূলত ওরা ময়লা পরিষ্কার করতে পারে। দেখো প্রথমে অ্যাকচুয়ালি কি ঘটে, যখন আমরা সাবান আর ডিটারজেন্ট যোগ করি, সাবান বা ডিটারজেন্টের পোলার প্রান্ত এটার কারণে পানিতে দ্রবীভূত হয়। দেখো পোলার প্রান্তটা কি, পানি আকর্ষিত, তার মানে পানিকে আকর্ষণ করবে। এই আকর্ষণ প্রান্তের কারণে মূলত এটা পানিতে দ্রবীভূত হয়। পরের ধাপে এই সাবান আর ডিটারজেন্ট যে অপোলার প্রান্ত আছে না, ওকারটা কি কাপড়ের জমে থাকা গ্রিসকে আকর্ষণ করে। দেখো ও অপোলার প্রান্ত পানিকে বিকর্ষণ করবে, বাট ও তেল আর ঘি যে ময়লাটাকে সেটাকে আকর্ষণ করে। এই আকর্ষণের কারণে সাবান বা ডিটারজেন্টের যে পানি আকর্ষিত প্রান্ত ওটা আস্তে আস্তে প্রসারিত হইতে থাকে, এবং অপোলার প্রান্ত দ্বারা কাপড়ে জমে থাকা তেল বা গ্রিসকে ছোট ছোট কণাতে এটা আস্তে আস্তে এদিকে পৃথক করে। নেক্সটে এই ছোট ছোট তেল বা গ্রিস সাবানের চারপাশে, সাবান বা ডিটারজেন্ট দুইটার ক্ষেত্রে, কিন্তু আমি দুইটার ক্ষেত্রে এক কেসি বলতেছি, অপোলার প্রান্ত হয় এবং পোলার প্রান্ত চারদিকে ঘিরে একটি ঋণাত্মক চার্জের বলয় সৃষ্টি করে। এই কাপড় থেকে পৃথক হয়ে যায়। শ্রেষ্ঠ কণাগুলো সমধর্মী চার্জ হয়, কখনো একত্রিত হয় না। এগুলো ফেনা নামে পরিচিত। আর এই মিশ্রণটাকে ইমালশন বিক্রিয়া বলা হয়। ইমালশন বলা হয়। কাপড় থেকে তেল বা গ্রিস অপসারিত হওয়ার পর ময়লা থেকে কাপড় পানিতে চলে আসে, এভাবে এই কাপড় পরিষ্কার। তাহলে সংক্ষেপে যদি বলি, বইয়ের চিত্রটা আর ব্যাখ্যাটা অবশ্যই লিখবা, বইয়েরটা হচ্ছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো মার্কস পাওয়ার জন্য। আমি জাস্ট এখন তোমাকে বোঝানোর জন্য এগুলো বলতেছি। আমরা যখন সাবান বা ডিটারজেন্ট আর পানিতে দিব, সেটা সাবান বা ডিটারজেন্টটা আকর্ষী প্রান্ত মানে পোলার প্রান্তের জন্য পানিতে দ্রবীভূত হবে। অপোলার প্রান্ত তেল বা গ্রিসকে আকর্ষণ করবে। পোলার প্রান্তটা আস্তে আস্তে প্রসারিত হইতে থাকবে, কারণ যেহেতু এটা পানির মধ্যে, অবশ্যই এটা পানিকে আকর্ষণ করবে। এর ফলে অপোলার প্রান্ত কাপড়ে জমে থাকা তেল বা গ্যাসকে আস্তে আস্তে আকর্ষণ করতে 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 এগুলোকে পৃথক করতে 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 ছোট ছোট কণায় পরিণত করে আস্তে আস্তে পৃথক করা শুরু করে। লাস্টে যে কি হয়, এই তেল বা গ্রিস গুলো চারপাশে যুক্ত সাবান বা ডিটারজেন্টের অপোলার প্রান্ত হয়ে যায়, মানে চারপাশে এটা গোল এরকম টাইপের হয়ে যায়। এবং পোলার প্রান্তের চারদিকে ঘিরে একটা ঋণাত্মক চার্জের বলয় সৃষ্টি করে, কাপড় থেকে পৃথক হয়ে পড়ে। এই শ্রেষ্ঠ কণাগুলো যেহেতু সবগুলোই সমচার্জ, ওরা একজন আরেকজনকে আর আকর্ষিত করে না, ওরা বিকর্ষণ করতে থাকে, যার ফলে ওরা একত্রিত হয় না। এগুলো মূলত ফেনা নামে পরিচিত, আমরা যে ফেনাটা দেখি। এই মিশ্রণটাকে ইমালশন বিক্রিয়া বলা হয়। ইমালশন, সরি, বারবার ইমালশন বিক্রিয়া বলতেছি, শুধু ইমালশন বলা হয়, এটা বইয়ে ঠিক করে দেওয়া নেই। ইমালশন বলা হয়। একটা কাপড় তেল বা গ্যাসে অপসারিত হয়, ময়লা কাপড় থেকে উপরে চলে আসে। এভাবে মূলত তোমার ইয়াটা, কাপড় পরিষ্কার হয় পানি বা সাবান দ্বারা। সরি, কি পানি বা সাবান বা ডিটারজেন্ট দ্বারা। এটা আমাদের সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো, আরেকটা ইম্পর্টেন্ট, সাবান আর ডিটারজেন্টের পার্থক্য, এটা বই থেকে পড়ে নিবা। ডিটারজেন্টের চেয়ে পরিষ্কার করানোর ক্ষেত্রে সাবানের ক্ষমতা অ্যাকচুয়ালি কম, আর ডিটারজেন্টের ক্ষমতা সাবান থেকে অ্যাকচুয়ালি অনেক বেশি। আর ডিটারজেন্ট খর পানিতে ভালো কাজ করতে পারে, সাবান খর পানিতে ভালো কাজ করতে পারে না। আজকে কাজ করতে এগুলো আমি তোমার সুবিধার জন্য একবারে শুরুতে অ্যাড করবো। আবার সাবান এখানে এখানে লিখে রাখলে তাই সুবিধা হবে। সাবান খর পানিতে ভালো কাজ করে না, ডিটারজেন্ট। এগুলো তুমি নোট করার সময় সংজ্ঞা লেখার পরে এগুলো লিখে রাখি। খর পানিতে ভালো কাজ করে।
বইয়ের পার্থক্যের মধ্যে এটা আছে। এবার দেখো, আরেকটা হচ্ছে সাবান আর ডিটারজেন্ট অতিরিক্ত ব্যবহারের কুফল। এটাও সিকিউর জন্য ইম্পর্টেন্ট, বাট এটা তো অ্যাকচুয়ালি বোঝানোর কিছু নেই। এটা নিজে থেকে পড়ে নেবা যে ডিটারজেন্ট বেশি ব্যবহার করলে মাছের ক্ষতি হয়, উদ্ভিদের পরিমাণ কমে যায়। তারপর আবার ডিটারজেন্টের মধ্যে সোডিয়াম ট্রাইসোডিয়াম ফসফেট থাকে। ওই ট্রাইসোডিয়াম ফসফেট আবার জীবের ক্ষতি করে, অক্সিজেন খরচ করে ফেলে। এগুলো নর্মাল পড়া, এটা নিজেই পড়তে পারবো।